সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলো আলোচনা একটু না করলে আমরা পিছিয়ে পড়ছি। তো প্রথমে ড্রিলিং সেকশন আছে, ড্রিলিং, তারপরে লিমিট ফিট টলারেন্স, লেদ, যা ইকুইপমেন্ট ছিল সেইগুলো কিন্তু এই সেমিস্টারেই আছে, এবং সেখান থেকে এমসিকিউগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? তো ইম্পর্টেন্ট যেহেতু, তাহলে সেই হিসাবে আমাদেরকে তার এমসিকিউগুলোকেও খুব সতর্কের সঙ্গে করতে হবে। তো নিমির কোশ্চেন ব্যাংক থেকে আমরা আজকের ক্লাসটা করব, দেখি কতগুলো আলোচনা করা যায়। চেষ্টা করছি যতগুলো পারবো ততগুলো টেনে নেওয়ার। আর কোশ্চেনের সাপোর্টিং হিসাবে বইয়ের তথ্যই আমরা বেশি প্রাধান্য দেব, ঠিক আছে? প্রত্যেকটার সাপোর্টিং ডকুমেন্টস মোটামুটি একটু বই থেকে নেব। এতে আমাদের সুবিধা হবে কি, যে কোশ্চেনের অ্যান্সারগুলো সঠিক মেনে নেব। আর কোশ্চেনগুলো যদি তোমরা প্রিন্ট করে থাকো তাহলে, বা কোশ্চেন ব্যাংকটা, তাহলে যখন কোনো ডিবেট কোশ্চেন আসবে সেখানে অ্যান্সারটা কোনটা প্রবাবিলিটি আমরা বেশি নিমি বুক থেকে পাচ্ছি সেইটাকে অ্যাকিউরেট হিসাবে চিহ্নিতকরণ করে নেবো। কেননা কোশ্চেন ব্যাংকে উত্তর দেওয়াই আছে, উত্তরগুলো সঠিক কিনা এটা যাচাই করে নেওয়া এবং কোশ্চেনগুলোকে ভালো করে একবার রিভিশন করে নেওয়া, এটাই হচ্ছে মূল কাজ। কি বললাম বুঝতে পেরেছো? তো আমি দেখো শেয়ার করছি স্ক্রিন, তো আশা করি শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। তো কোশ্চেন মোটামুটি সবাইকে দেখা যাচ্ছে নাকি? স্যার নেই। হ্যাঁ বলো। স্যার বলছি এই মক টেস্টের যে কোশ্চেন ব্যাংকটা এটা আমাদের কাছে নেই, শুধু ইংলিশটা যেটা সেটা আছে। কেন, নিমিত তো আমি দিয়ে রেখেছি। স্যার আমরা ওই ইংলিশটা করেছি, হিন্দিটা করিনি। ওটা ইংলিশ হিন্দি ঠিক আছে, ওটা নেই, নাহলে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, ওটা নিয়ে অসুবিধা নেই, স্যার, ঠিক আছে? হিন্দি ইংলিশ প্রায় কাছাকাছি আছে। ওকে, কোনো টেনশন নেই, আমি এটা পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই না? না, সেটা পাঠানো আছে তো। ব্যাস, তাহলে যদি থাকে তাহলে একটু দেখে নাও। যদি ওটা দিয়ে থাকি, অবশ্যই আমার মনে হয় দেওয়া আছে। হ্যাঁ, তাও তোমরা একটু দেখে নাও। দেওয়া আছে দেওয়া আছে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো আমরা প্রথমেই স্যার আমরা, ইংলিশটা, হ্যাঁ বলো। স্যার বলছি ইংলিশটা আলোচনা করলে একটু সুবিধা হয়। না না, সৌগত, ইংলিশ আর হিন্দি প্রায় সেম আছে। আরে ইংলিশ ব্যাপার সেই, এখানে যেরকম পর পর প্রশ্নগুলো আছে, ওখানে হয়তো এখানে যেটা 2-এর দাগ সেটা হয়তো 10-এর দাগ এরকম হয়ে হয়তো। না না না, সমান আছে, সমান আছে, আমার আমি কথাটা দেখেছি। শোনো, আমার কথাটা শোনো। কোশ্চেন ব্যাংক অনেকগুলোই তো দিয়েছি, সবগুলোই আলোচনা হবে, হ্যাঁ, এটা নয় যে আমি এইটা রেখে দেবো খালি আলোচনা করে। ঠিক আছে, তো ওটা নিয়ে টেনশন নয়, আমরা নিমিটা আগে করে নিই, তারপরে বাকি ইংলিশগুলো, যেটা ইংলিশ ভার্সানটা যেটা দিয়েছি আমি সেটাও করে নেবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে? অসুবিধা নেই। আর কোশ্চেন তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজেও আসবে, তো ওখানে বাংলা থাকবে, এখানে হিন্দি আছে, হিন্দির আর ইংলিশ। কারণ হচ্ছে স্যার, ওটা বাংলা থাকছে। ওল্ড ভার্সানের এটা ছিল, আপডেট এখনও পাইনি, তো আপডেট এসে গেলে আমি সেটাকে কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দেবো, ওটা নিয়ে অসুবিধা নেই। ওকে, আছে। চলো। তো ফার্স্ট আমরা যাচ্ছি কি, প্রথম কোশ্চেন একদম খুব কুইকলি একটু করার চেষ্টা করছি, দেখো। তো ফার্স্ট হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম দ্য অফ দ্য অ্যাঙ্গেল মার্কড এক্স? কারণ আমরা জানি কোশ্চেন এর আগে যতগুলো আমরা আলোচনা করেছি, তো কিছু কোশ্চেন এরকম থাকবে যেটা পিকচারাইজ কোশ্চেন, পিকচারের একটা সামান্য কিছু জিনিসকে দেখিয়ে এক্স বলা থাকবে এবং সেটার নামটা অ্যাকচুয়ালি জানতে চাইবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এই কোশ্চেনগুলো, এবং এটা প্রায় ধরে নিতে পারো টোটাল অল ওভার কোশ্চেনের 7 to 8 মোটামুটি কোশ্চেন থাকবে তোমাদের। তো এই রকম টাইপের কোশ্চেনগুলোকে আমাদের করতে সুবিধা। তো এখানে দেখো, এটি একটি রিমারের ছবি, এটি একটি রিমার, এবং কোশ্চেনেও বলা আছে যে এটা রিমারের এই এক্স অংশটা অ্যাকচুয়ালি কি। তো আশা করি রিমার আমাদের এখানে, দেখো এইটা হচ্ছে তার ওয়েভ বা সেন্টার বলতে পারো, তার সঙ্গে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাটিং টিথ রেডি করা হয়েছে, আর এর নিচের যেগুলো আছে এইটা হচ্ছে ফ্লুট। তো এটা আমরা জানি। তো এখানে আমি দেখে নিচ্ছি যে
এই ফ্লুট বা এই টিথ মূল অক্ষ বা অ্যাক্সিস বা আমি এটাকে বলতে পারি ওয়েভ এর সঙ্গে একটা নির্দিষ্ট কোণে হেলে আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট কোণ করে তৈরি করা হচ্ছে। তো এই জন্য এই পার্টিকুলার যে এক্স অংশটাকে দেখানো হয়েছে ওটাকে বলছি আমরা হ্যালিক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা আমি দেখো আমি আজকে আলোচনা করে দিচ্ছি, তোমাদের উত্তর বলার দরকার নেই, আলোচনা করে দিলে তোমরা নেক্সট টাইম যখন আমি এইটাকে নিয়ে কোশ্চেন করব তখন তোমরা অ্যান্সার দাও, আরও দিলে আমরা ভালো করে আরও বলতে পারবো, ঠিক আছে। কারণ আমি যদি তোমাদের কাছ থেকে জানতে চাই বা আমি জিজ্ঞাসা করি এতে টাইমটা ওয়েস্ট হবে, আমি যতটা পারছি চেষ্টা করছি ওটাকে রিভিশনের মতন করিয়ে দেওয়া। কারণ আমরা সাপোর্টিং ডকুমেন্টস ও বই আমি রেখেছি পাশে, যেটাই আমাদের কাছে ডিবেট আসবে আমরা সেটা সঙ্গে সঙ্গে ওটাকে আমরা অন্যদিকে করে নেব, ঠিক আছে, বা চেক করে নেব, এটাই হচ্ছে মেন ব্যাপার। নেক্সট আমরা চলে আসছি কত 2 নম্বর। 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরে হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস অফ ফিনিশিং দ্য ড্রিলিং হোল। ফিনিশ করব, ড্রিল তো আমরা করে দিই, ড্রিলের অপারেশন কি না হোল প্রিপারেশন করা, কিন্তু ড্রিল করার সময় বা ড্রিল করার পরে হোলের যে গা মানে এই যে অঞ্চলগুলো এটা কিন্তু ততটা বেশি মসৃণ হয় না। তো এই মসৃণ বা ফিনিশিং সাইজ, ড্রিলের অ্যাকচুয়াল ফিনিশিং সাইজ, সেই সাইজে নিয়ে আসতে আমরা কি অপারেশন করি। তো এখানে একদম খুব সুন্দর একটা অপারেশন যার নাম হচ্ছে রিমিং, এইটা আমরা করি। রিমিং একটা অপারেশন যেটা অ্যাকচুয়াল ড্রিলিং সাইজে বা ফিনিশিং সাইজে আমরা নিয়ে আসতে পারি। ওকে, নেক্সট 3 নম্বরে হোয়াই হ্যান্ড রিমার হ্যাভ আনইভেন স্পেসিং অফ টিথ। হোয়াই হ্যান্ড রিমার হ্যাভ আনইভেন স্পেসিং। আমাদের যে রিমার দেখেছি আমরা, রিমারে দেখো একটা সুন্দর করে একটা স্পেস দেওয়া থাকে, টিথের একটা স্পেস দেওয়া থাকে, একটা থেকে আর একটা স্পেস দেওয়া থাকে। ওই যে রিমারের যে স্পেসটা ওটা কিন্তু অসমান, ঠিক আছে, কেন থাকে ওই স্পেসটা, এইটা আমাদের কিন্তু এখানকার প্রশ্ন। তো যদি আমাদের কাছে সমান থাকতো তাহলে একটা সমস্যা তৈরি হতো, প্রচুর পরিমাণে আওয়াজ তৈরি হতো। যখন আমি ওটাকে ভালো করে আমরা ওটাকে অপারেট করার চেষ্টা করব তখনই আওয়াজ তৈরি হতো, যে আওয়াজটাকে আমরা বলি চ্যাটারিং। তো অ্যাকচুয়ালি এখানে যে আনইভেন স্পেসিং, অসমানভাবে যে জায়গা মানে অ্যাকচুয়ালি টিথগুলোকে সাজানো হয়েছে অসমানভাবে, তো এটার মূল কারণই হচ্ছে রিডিউস চ্যাটারিং। ওকে, রিডিউস চ্যাটারিং। তো এইটা আমার কিন্তু এখানে অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে কি আছে সেটা দেখি। বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইন টুইস্ট ড্রিল। আচ্ছা, টুইস্ট ড্রিলে আমরা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল দেবো কেন, প্রশ্নটা এটাই। টুইস্ট ড্রিলে বা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের কাজ কি, এটাই আছে। তো আমরা অপশন তো এখানে দেখব। তো অপশানে দেখো ভালো করে বোঝো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কোনটা না, আমাদের যে এই অ্যাঙ্গেলটা করা হয়েছে যেটা কাটিং এজ, ওই এজের পেছনে যে অ্যাঙ্গেলটা থাকে, পেছনের দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি করা হয় যেটা আমাদেরকে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল বলে। তো এটা করা হলো কেন, প্রথম কথা হচ্ছে ওইটা আমাদের তৈরি করা হচ্ছে এজটাকে জাস্ট টাচিং পয়েন্টে নিয়ে আসার জন্য। জাস্ট এজ অংশটা টাচ করবে জবকে, বাকি পেছনের অংশ যাতে টাচ না করে। এতে কি হচ্ছে, যখনই আমরা টাচ কম করিয়ে দিচ্ছি তাহলে ফ্রিকশন কম হবে, মধ্যে ব্যাপার হচ্ছে ফ্রিকশন তাহলে আমি কম করতে পারবো। তো এখানে দেখো অপশানগুলোতে রাফ হোলস প্রিভেন্ট করবে, ওভার সাইজ হোল তৈরি প্রিভেন্ট করবে, প্রিভেন্ট করছে আনইকুয়াল অ্যাঙ্গেল, এইগুলো। তো এখানে প্রিভেন্ট ফ্রিকশন, তো এটাই আমাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে প্রিভেন্ট ফ্রিকশন অফ ড্রিল বিহাইন্ড দ্য কাটিং এজেস। যখন আমরা কাটিং এজটা চলছে, কাটিং এজের পেছনের জায়গাগুলো বা মেটালগুলো যাতে আমাদের ম্যাটেরিয়ালের ওপর না এফেক্ট তৈরি করে, এতে ঘর্ষণ বেশি হবে, হিট বেশি হবে, তাহলে জবেরও ক্ষতি হবে, টুল বিটেরও ক্ষতি হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আর একটা কি, এগুলো আমরা আলোচনা করে দিলেও খুব ভালো হয়।
unequal angle, প্রিভেন্ট আনইকুয়াল অ্যাঙ্গেল অফ কাটিং এজ। অ্যাকচুয়ালি আনইকুয়াল বলতে এটা যদি আমাদের ড্রিলের ওয়েভ হয়, যদি এখানে আমরা এরকম হয়ে যায়, অ্যাকচুয়ালি এইটা হয় কি অসম টাইপের ড্রিল অ্যাঙ্গেল যদি তৈরি করি বা গ্রাইন্ডিংয়ের ড্রিল অ্যাঙ্গেল যদি তৈরি করি, তখন আমাদের কি হয়, এজ কম বেশি হয়ে যায়। হতে পারে ড্রিল অ্যাঙ্গেল তোমরা জানো যে এটা 118 ডিগ্রি নর্মাল সেকশানে এন টাইপের ড্রিলে থাকে। তো এই 118 ডিগ্রি খালি এইটাকে তৈরি করে দিলে হবে না, এটাকে আমরা জানি যে 59 প্লাস 59, এদিকেও 59 হতে হবে, এদিকেও 59 হতে হবে, তবে গিয়ে এই 118 ডিগ্রিটা আমাদের খাটবে এবং সমান এজ তৈরি হবে এবং কাটিং যে হোলটা সেটাও সমান তৈরি হবে। ঠিক আছে, ওভার সাইজ হোল এইটার কারণেই হয়। রাফ হোল যখন আমাদের টিথ বা কাটিং এজ এইটা আমাদের ব্লান্ড হয়ে যায়, ভোঁতা হয়ে যায়, তখন রাফ হোল তৈরি হয়। তো মোটামুটি 4টে অপশান একটু জেনে নিলাম। কি মানে এমনি এই যে আলোচনাটা করছি এতে ভালো লাগছে তো, না মানে বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চলো মানে কন্টিনিউয়াসলি আমি করে দিচ্ছি এই কারণে, এতে তোমাদের সুবিধা যেটা হবে একটু রিভাইজ হয়ে যাবে, পরে আমরা এটাকে নিয়ে আবার তোমাদের কোশ্চেন অ্যান্সার আমি করিয়ে নেবো। নেক্সট দেখো আমরা বলছি 5 নম্বরে চলে আসো, হোয়াট ইজ দ্য কাটিং অ্যাঙ্গেল অফ কাউন্টার সিঙ্কিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে আলোচনা করার আগে আমি একটু দেখিয়ে দেব বইটাই আমরা চলে আসবো। কেন না, ভেরি ভেরি কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যেগুলোকে আমরা অবশ্যই আমাদের কিন্তু জানতে হবে, অবশ্যই জানতে হবে। এই কারণে যে তথ্যগুলোকে আমি এড়িয়ে গেলে আমরা কিন্তু করতে পারবো না, কোশ্চেন অ্যান্সার করতে পারবো না। তো ড্রিল সেকশন আমাদের কিন্তু প্রথমেই একটু শেষের দিকে ছিল, আমরা দেখি ড্রিলটা থ্রেডের ঠিক আগে ছিল। এটা যে রিমার এসে গেছে, তো কাউন্টার সিঙ্কিং এইখানে দেখো এই ছবিগুলোই খুবই ইম্পর্টেন্ট, এই ছবি থেকে কোশ্চেন করে, এই ছবিগুলো থেকে কোশ্চেন করে। তো আমরা রিমার ড্রিল এই সব চ্যাপ্টার থেকে ভালো করে একটু বুঝে নেবো। তো চলো এই যে এসে গেছে কাউন্টার সিঙ্ক, কাউন্টার বোরিং। আমাদের এখানে একটা জিনিস আমরা দেখে নিচ্ছি, ওই চারটাকে একটু ভালো করতে হবে, ওই চারটাকে আমাদের একটু ভালো করে নিতে হবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি না দেখো, এটা আমরা একটু এটাকে দেখে নিই। এই পার্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কাউন্টার সিঙ্কিংয়ের অ্যাঙ্গেল বলা আছে 75 ডিগ্রি কাউন্টার সিঙ্কিং ফর রিভেটিং। কথাটা কি বললাম বুঝতে পেরেছো? তারপরে দেখো 80 ডিগ্রি কাউন্টার সিঙ্কিং ফর সেলফ ট্যাপিং স্ক্রু, 90 ডিগ্রি কাউন্টার সিঙ্ক হেড স্ক্রু বা ডেবারিংয়ের জন্য, 120 ডিগ্রি এন্ড হোল চ্যাম্পারিং, কোথাকার না থ্রেডের বা আদার মেশিনিং প্রসেস। তো আমরা যে চ্যাম্পারিং মানে কি, একটা হোল ধরো আমরা এরকম করছি, তার মুখটাকে যদি আমরা এরকম করে দিই, তাহলে যে নাটটা আসবে, বোল্ট আসবে বা স্ক্রু আসবে, ওগুলোকে আমরা কি করতে পারি, এই ফেসিংয়ের সঙ্গে অ্যাটাচ করে দিতে পারি, অর্থাৎ টপ ফেসটা পুরোপুরি ক্লিয়ার থাকতে পারে। তো এটা ছিল আমাদের ক্ষেত্রে স্ক্রু বা বোল্ট। তো স্ক্রুয়ের এই যে পার্টটা, এটাকে বলা হয় কাউন্টার সিঙ্কিং এজ। আর এরই সমান্তরালে আমাকে যদি বোরিংয়েও একই রকম ডিজাইন তৈরি করতে হয়, তখন যে অপারেশনটা করি তখন নাম হচ্ছে কাউন্টার সিঙ্কিং। তো কাউন্টার সিঙ্কিং করব, তো এই অ্যাঙ্গেলগুলো কত না, 75 ডিগ্রিটা করব রিভেটিংয়ের ক্ষেত্রে, 80 ডিগ্রিটা করব ট্যাপিং স্ক্রুয়ের ক্ষেত্রে, 90 ডিগ্রিটা করব হেড স্ক্রু বা ডিবারিংয়ের ক্ষেত্রে, 120 ডিগ্রিটা করব থ্রেডেড বা মেশিনিং প্রসেসের ক্ষেত্রে। তো এটাই ছিল আমাদের এখানকার প্রসেসে। এবারে আমাদের এখানে কি প্রশ্ন করেছে, বলছে রিভেটিং। তাহলে আমরা কি একদম অ্যান্সারটা বলতে পারি যে 75 ডিগ্রি? বোঝাতে পারলাম কথাটা? হ্যাঁ স্যার। ওই জন্য বইয়ের তথ্য কিন্তু আমাকে অতি অবশ্যই নিতে হবে, বইয়ের তথ্য এড়িয়ে গেলে হবে না। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 6 নম্বরে কি বলছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ওভার হিটেড ড্রিল হোয়াইল ড্রিলিং। বলছে ওভার হিট হয়ে যাচ্ছে, ড্রিল চালানোর সময় হিট হয়, এটা আমাদের একটা ইন জেনারেল মানে অ্যাক্টিভিটি,
কারণ ড্রিল করতে হয়। এখন ড্রিল কি করে, ড্রিল বিট, তার সঙ্গে মেটালের সংস্পর্শ, নিচে জব উপরে ড্রিল, তো এদের সংস্পর্শে যখনই ঘর্ষণ ফ্রিকশন তৈরি হয় তাহলে তো হিট তৈরি হবে, এটা নর্মাল। বাট যে হিটটা আমরা কি করি, কুলিং করে, একটা কুল্যান্ট ব্যবহার করে কুলিং করে কমানোর চেষ্টা করি, কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে কি ড্রিল করছি কিন্তু ওভার হিটে হয়ে যাচ্ছে। তো এটার কারণ কি? অপশান কি বলছে, বলছে ড্রিল হেল্ড নট কারেক্টলি, ড্রিলটা আমরা সঠিকভাবে লাগাইনি বা ধরে রাখিনি, এইটা হচ্ছে ব্যাপার। কথাটা কি বলছি বুঝতে পেরেছো? বলছে ওয়ার্ক ইজ নট রিজিডলি হেল্ড, ওয়ার্ক বা জবটাকে আমরা ভালো করে বাঁধিনি, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ নট কারেক্ট, আচ্ছা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা ঠিক নেই। 4 নম্বর বলছে ফ্লুটস আর ক্লগড বাই চিপস, ফ্লুটস থাকে, আমরা ড্রিলে দেখো স্পাইরাল ফ্লুট থাকে, তো সেই স্পাইরাল ফ্লুটে কি হচ্ছে, কাটিং চিপসগুলো আটকে আছে, কাটিং চিপসগুলো আটকে আছে, ভালো কথা। এখন একটু আগেই আমরা আলোচনা করেছি যে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কি করছে, মূলত যে কাটিং এজ, সেই এজ এটাই তো কাটার জন্য রেডি, এবং এটাও কাটার জন্য রেডি, এটা এদিকে কাটছে, এটা সামনের দিকে কাটছে, তো পেছনের যে জবটা, পেছনের এই যে অংশটা, এটা যদিও জবের সঙ্গে ঘুরে বা ঘর্ষণ করে তাহলেই তো হিট তৈরি হবে বেশি, এটা তো হিট তৈরি করছে, এই এজটা লাগছে বলেই তো তৈরি হচ্ছে, কিন্তু হিটের অতিরিক্ত তৈরির কারণ কি, এই পেছনের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা সঠিক না থাকার, এটা কি ঠিক না ভুল হবে? তাহলে আমাদের কিন্তু এখানে অপশান হবে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ইজ ইনকারেক্ট, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যেটা আমাদের দরকার ছিল সেটা কিন্তু নেই, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কম বা বেশি কত থাকবে তার একটা চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আমাকে কিন্তু অ্যাজ পার মেটেরিয়াল চার্ট অনুযায়ী কিন্তু আমাকে সেটা রেডিও করতে হবে গ্রাইন্ডিংয়ে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে দেখো 7 নম্বর, 7 নম্বরে আমরা কি পাচ্ছি, 7 নম্বর বলছি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন টু এনলার্জ দ্য হোল ফর দ্য গিভেন ডেপথ, গিভেন ডেপথ এনলার্জ করা, হোল তো করে দিয়েছি, হোলকে এনলার্জ করব, এনলার্জ মানে কি, এনলার্জ মানে হচ্ছে বড় করা, বড় করব, তো কি কি অপারেশনের মাধ্যমে করতে পারি বা কি অপারেশনের মাধ্যমে আমরা এটা করতে পারি? দেখো রিমিং আমরা বললাম কি, রিমিংটা আমরা কি বললাম, ফিনিশিং সাইজ আনার জন্য ব্যবহার করি, ফিনিশিং সাইজ, তাহলে অবশ্যই এটা এনলার্জিং করতে সাহায্য করেছে না। স্পট ফেসিং, উপরে যে একদম যে টপের যে সারফেস, এই টপের সারফেসগুলোকে একদম অ্যাকিউরেট করে দেওয়া, এটার জন্য আমরা এইটাকে ব্যবহার করি, ওকে, তাহলে এটাও হবে না। কাউন্টার বোরিং, দেখো কাউন্টার বোরিং এই একটা অপারেশন, যে অপারেশনের মাধ্যমে আমরা এনলার্জ করব, কাউন্টার বোরিং, এটাতে এনলার্জ হবে। কাউন্টার সিঙ্কিং কি, একটু আগেই বলেছি, ড্রিলের হোলের উপরের অংশটাকে একটা স্পেশাল ডিজাইন দেওয়ার জন্য আমরা কি করতে পারি, কাউন্টার সিঙ্ক ডিজাইন, ওইটা তৈরি করার জন্য কাউন্টার সিঙ্কিং করব, এবং এগুলো সবই টুল আছে, রিমিং টুল আছে, স্পট স্পেসিং এর টুল আছে, কাউন্টার বোরিং এর টুল আছে, কাউন্টার সিঙ্কিং এর টুল আছে। স্যার এগুলো ড্রিলিং সেকশনে কেন বলবো না, এগুলো তো সবই ড্রিল মেশিনে বেঁধে এই টুলগুলোকে অপারেট করা হয়, তাই ড্রিল মেশিনে ড্রিলিং অপারেশন ছাড়াও আমরা রিমিং, এটা হ্যান্ড রিমিংও হয়, মেশিন রিমিংও হয়, স্পট ফেসিং হ্যান্ডেও আছে, মেশিনেও আছে, কাউন্টার বোরিং হ্যান্ডে আছে, মেশিনে আছে, কিন্তু এটা মেশিনে বেশি চলে, কাউন্টার সিঙ্কিং এটাও মেশিনে আছে এবং হাতেও হবে, কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের মেটাল ওয়ার্কশপে, আমাদের তো অ্যাকচুয়ালি মেটাল ওয়ার্ক, তো মেটাল ওয়ার্কশপে আমরা ড্রিল মেশিনেই কাউন্টার সিঙ্কিং এবং ড্রিলিং এবং কাউন্টার বোরিং এইগুলো অপারেট করব। কার্পেন্টারিতে দেখবে হ্যান্ডেই দেখবে তোমরা ওর ড্রিলিং হয়ে যাচ্ছে, তো ওগুলো আমরা অ্যাকচুয়ালি ওয়ার্কশপ অনুযায়ী কাজ করব। তো নেক্সট চলে যাই 7 নম্বরে, নাকি 8 নম্বরে, 8 নম্বরে কি বলছে, আচ্ছা তোমরা সব বুঝতে পারছো তো নাকি, না কোশ্চেন থাকলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে, কিন্তু কোশ্চেন থাকলে বা আমি যেটা বোঝালাম সেখানে আবার ধরো কোনো জিনিসটা বোঝার দরকার আছে, তাহলে সেটা তো বলতে হবে,
কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো 8 নম্বরে চলে আসো, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ড্রিল ইজ মোর। দেখো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা প্রচণ্ড করে দেওয়া হয়েছে, প্রচণ্ড মানে আবার এটা কি স্যার, ধরে নেই ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল 8 ডিগ্রি রাখার কথা, আমি সেটা 14 ডিগ্রি করে দিয়েছি। তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা যদি বেশি বা কম করি কি অসুবিধা হবে? কম করলে কি হবে, এর চেয়ে কম করলে কি হবে, এর চেয়ে বেশি করলে কি হবে, বা এইটাই বেশি হয়ে গেলে কি হবে? আচ্ছা, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল হলো এই কাটিং এজের পেছনের দিকের ম্যাটেরিয়ালের অংশ, হ্যাঁ না না? বলো এটা হ্যাঁ না না? হ্যাঁ ঠিক। তাহলে পেছনের অংশের মেটেরিয়াল থাকাটা জরুরি না থাকাটা জরুরি নয়? থাকাটা জরুরি না জরুরি নয়? জরুরি না জরুরি নয়? জরুরি। জরুরি। এইবারে কেন সেটা না থাকলে তো আবার কাটিং এজটাই থাকবে না। কিন্তু যখন কাটিং এজ তার থেকে এই পেছনের মেটেরিয়ালটা আমার অ্যাজ পার চার্ট অনুযায়ী যেটা থাকার দরকার কাছাকাছি সেইটা রাখলে তার যে স্ট্রেংথ, কাটিং এজের যে স্ট্রেংথ বা ক্ষমতা সেটা সর্বোচ্চ থাকে। কি বললাম? সর্বোচ্চ থাকে। কিন্তু তার চেয়ে কমে গেলে কি হয়ে যাবে? তাহলে ওইটা একটু ভোঁতা ভোঁতা টাইপের হয়ে যাবে না? দেখো তো, ভোঁতা ভোঁতা টাইপের হয়ে যাবে না? ঘর্ষণ কি আবার সেই বেশি হবে? ঘর্ষণ কি বেশি হবে? না। যখনই মানে কাটিং এজটার পেছনে আমার যেটুকু ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল দরকার ছিল তার চেয়ে বেশি রেখেছি, তখন আলাদা ব্যাপার। আমি বলেছি কম, কম মানে তাহলে তো ভোঁতা হয়ে যাচ্ছে। ঘর্ষণ হবে। হ্যাঁ, হ্যাঁ ভোঁতা হচ্ছে, তাহলে ঘর্ষণ বেশি হবে। হ্যাঁ। কিন্তু তার চেয়ে কম যখন হবে তখন আবার সেটা ভোঁতা নয়, অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যাবে। বেশি। হ্যাঁ অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যাক ভালো কথা, কিন্তু সেখানে ঘর্ষণও কম হবে, এটাও ভালো কথা, কিন্তু এটা একটু উইক হয়ে যাবে না? হ্যাঁ। তখন তখন কাজ করতে গেলে এই কাটিং এজে যে ধাক্কাটা লাগবে ফার্স্ট টাইম, সেই ধাক্কা যে সহ্য করতে পারবে তারও কোনো মানে থাকবে না, ঠিক না? তাহলে হ্যাঁ স্যার। মদ্দা ব্যাপার এটাই হলো যে কাটিং অ্যাঙ্গেল যেটা থাকার দরকার তার চেয়ে যদি বেশি থাকে, বেশি, তাহলে সেটা উইক হয়ে যাবে, তাই সেটা উইক হবে। এইটা হলো স্ট্রং, এইটা হচ্ছে স্ট্রং থাকবে। আর এটা যদি হয়ে যায় তাহলে ব্লান্ড হয়ে যাবে। বুঝতে পেরেছো? তা এই হলো আমাদের সিচুয়েশন। তাহলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ড্রিল মোর বলেছে, তাহলে কোনটা অ্যান্সার হওয়া উচিত? কোন অ্যান্সারটা হওয়া উচিত দেখি? কাটিং অ্যাঙ্গেল ব্লান্ট না, অপশন সি। না ব্লান্টটা হলে এখানে মোর না, কম যদি হতো তাহলে ঠিক ছিল। কাটিং এজ নট শার্প, শার্প কাটিং এজ না, কাটিং এজের শার্পের সঙ্গে তো কাটিং এজটা কিন্তু শার্প করছেই, কিন্তু শার্পের সঙ্গে আমার কিন্তু ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের পার্টটা নেই। ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল আমার পার্টটা হচ্ছে ওই কাটিং এজটাকে স্ট্রং করছে কি করছে না। তাহলে এটা যদি হয় তাহলে বিকাম উইক। এটা কি তাহলে আমার হতে পারে কাটিং অ্যাঙ্গেল বিকাম উইক? ঠিক আছে, হ্যাঁ কাটিং এজ উইল নট বি কাট ম্যাটেরিয়াল, না এটা তো হবেই না একদম, তাহলে আমাদের উইক হয়ে যাবে। তাহলে এটুকু বোঝা গেল কি না যায়নি? হ্যাঁ স্যার। চলো নেক্সট বলছি। আর 9 নম্বরে, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য স্পিন্ডল রানিং আউট অফ দ্য সেন্টার হোয়াইল ড্রিলিং। আচ্ছা, ড্রিল যখন করি, ড্রিল মেশিনের একটা স্পিন্ডল আসে এরকম, ঠিক আছে না? স্পিন্ডলটা এরকম হোল থাকে। তো এখানে আমাদের আমরা জানি যে কি না, ট্যাপার থাকে, ট্যাপার, ধরো এরকম এদিকে ট্যাপার এদিকে ট্যাপার। তো আমরা এখানে কি করি, ড্রিল বিটটাকে পরাই। তো ড্রিল বিট পরানোর জন্য আমাদের দু ধরনের টাইপ অফ ড্রিল হয়, একটা হচ্ছে ট্যাপার স্যাঙ্ক, একটা হচ্ছে স্ট্রেট স্যাঙ্ক। ট্যাপার স্যাঙ্ক হলে সরাসরি এখানে প্রবেশ করাবো, দুই ড্রিল দুটোই হতে পারে। আর যদি স্ট্রেট স্যাঙ্ক হয় তাহলে ড্রিল চাকে আমরা পড়াবো, তো চাকের আরবারকে আমরা এখানে পড়াবো। তো এগুলো তো সবই ঠিক ছিল। মেন যেটা সমস্যা আমাদের, একটা জিনিস ভাবো যে স্পিন্ডিলের থেকে এই রকম সেন্টার লাইনটা আসছে স্পিন্ডেল থেকে,
এই সেন্টার লাইনটা আসছে। স্পিন্ডল কোথায় শেষ, না এই জায়গাটায় স্পিন্ডল শেষ। তাহলে এরপরে আমি সরাসরি ড্রিল পরাই কিংবা ড্রিল চাকে পরাই। যদি চাকও হয়, চাকও তো এখানে তাহলে সেই সেন্টারে নিয়ে আসতে হবে, এবং তাকেও যে ড্রিল পরাবো সেটাও সেন্টারে থাকতে হবে। তবে এখানে যে কাটিং এজটা সে কি সেই সেন্টারে থাকবে, কথাটা বুঝো। তবে তাকে যদি আমরা ওয়ার্কলোড দিই অর্থাৎ ফিড দিই তখন সে খুব ভালোভাবে কাটতে পারবে, কি ঠিক না? হুম। তবেই তো হ্যাঁ সে স্যার। ভালোভাবে কাটতে পারবে। তাহলে এখানে বলছে সরি, এখানে বলছে রানিং আউট হয়ে গেছে, মানে স্পিন্ডেলটা সেন্টারে নেই। তাহলে কি হবে, আমি ফিড দিচ্ছি, ড্রিলটা যেতে চাইছে এরকম, কিন্তু স্পিন্ডেল বলছে এরকম যা। তাহলে কি হবে, ড্রিল উইল ব্রেক, ড্রিল কি ভেঙে যাবে। প্রথম অপশান বুঝতে পেরেছো, ড্রিলস আর ওভারহিটেড, ড্রিল কি প্রচুর গরম হয়ে যাবে, ড্রিল মেক রাইট। রাফ হোল, এটা ড্রিল হচ্ছে মেক রাফ হোল, এবং ওভার সাইজড হোল আর মেড। স্যার এখন আপ হলো হবে। হ্যাঁ, না রাফ হোল হবে, আগে কথাটা বোঝো। এই পোর্শনটা নন টেকনিক্যালি আসছে, থিমটা ভালো করে দেখো, এতটা তো বাঁকবে না, কারণ একটা স্পিন্ডেল এরকম কি বেঁকে থাকবে নাকি, এতটা না। বাঁকবে না। কি হতে পারে, মানে ড্রিলটা যে সোজা আসছে ওটা তো ঘুরছে, ওটা তো রানিং হচ্ছে, তো ড্রিলটা রানিং হওয়ার সময় কাঁপছে। মেন কথা হচ্ছে এখানে রানিং আউট কথাটার অর্থ হলো কাঁপছে। কি বলছি বুঝতে পেরেছো, অর্থাৎ ড্রিলটাকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এইরকম ভাবে হচ্ছে, কি ঠিক তো? হালকা হলেও এই ভাইব্রেশন টা হচ্ছে। তো এর কারণের জন্য ড্রিল ব্রেক হবে কখন, যখন ড্রিলটাকেই আমরা এক্সেন্ট্রিক ভাবে বাঁধবো। ভালো করে বুঝবে, ড্রিলটাকে এক্সেন্ট্রিক ভাবে বাঁধবো তখন ড্রিল ভেঙে যায়, বা এক্সেসিভ লোড দেব, ফিডটা এক্সেসিভ দেব, তখন ড্রিল ভেঙে যাবে। কারণ আমাদের ড্রিল ভেঙে যাওয়ার কারণ কিন্তু আগে ভালো করে জানতে হবে। তো এখানে যেটা হবে, ড্রিল যখন চলছে ড্রিলের গা এদিকে একবার এদিকে ধাক্কা খায়, একবার এদিকে ধাক্কা খায়, একবার এদিকে ধাক্কা খায়, তাহলে কি হয়ে যাবে, রাফ হোল তৈরি করবে। কি হোল তৈরি করবে, রাফ হোল তৈরি করবে। তো এই কারণে এখানে আমি অ্যান্সার বলতে পারি যে রাফ হোল তৈরি হয়। চলো তাহলে এতগুলো কোশ্চেন, 9টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। 9টা কোশ্চেন মোটামুটি সবার বোঝা হয়েছে? হ্যাঁ স্যার। অসুবিধা আছে কারোর? না। অসুবিধা আছে কারোর? এগাবো সামনে দিকে? হ্যাঁ। সবাই আছে না নেই? সবাই আছে না হ্যাঁ নেই? স্যার। হ্যাঁ স্যার সবাই আছে। সবাই আছে। আচ্ছা, একটা মিনিট, আমি রাফল তো বললাম, একটু দেখি ঠিক বললাম কি না। হ্যাঁ স্যার আপ হলো হবে। রাফল আর লাস্ট অপশনটা তো পড়লাম না, না চলে এলাম আমি। না স্যার লাস্ট আপ হলে হবে। লাস্ট টলটা কি ছিল, ওভার সাইজ টোল আর ম্যাট, না 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 এইখানে ভুল হলো। আমি সেই জন্য বললাম যে লাস্টটা আমি খেয়াল করলাম না কেন, চলে এলাম কেন, আমি 3 নম্বরটাকে বলে চলে এলাম। না, রাফল হবে, রাফল হবে, কিন্তু যেহেতু কাঁপাকাঁপিটা বেশি হচ্ছে তাহলে ওভার সাইজড হবে, তাহলে ওভার সাইজড হবে। না সরি, এই সিটা হবে না, এটা হবে না। এটা যদি কেন? হালকা রানিং আউট যখন হচ্ছে, মানে শোনো, রাফ হোল কাকে বলবো, রাফ হোল অনেকগুলো কারণে হয়। যদি কাটিং এজটা ঠিকঠাকভাবে তীক্ষ্ণ না হয় তখন রাফ হোল হবে। কিন্তু এখানে যেহেতু ড্রিলটাই কাঁপছে, তাহলে এদিকে একটু বেশি কাটছে, এদিকে একটু বেশি কাটছে, এদিকে একটু বেশি কাটছে, এদিকে একটু বেশি কাটছে, তাহলে অ্যাকচুয়ালি যেটা কাটার, যে মাপটা কাটার দরকার ছিল তার চেয়ে বেশি কাটছে, তো তার চেয়ে তো বেশি কাটে। তাহলে অবশ্যই অবশ্যই এটা ওভার সাইজড হোল আর বেড হবে, বুঝতে পেরেছো? সি হবে না বাবু, সি হবে না, অবশ্যই ওভার সাইজড হবে। চলো চলো, আমি এই জন্য সবগুলো অপশন দেখে কাজ করা উচিত। স্যার ডির অপশনটা যদি না থাকে?
ডির অপশন না থাকলে দেখো এখানে প্রবাবিলিটি অনেক আছে। আমি কি বললাম, ডির অপশন থাকবে না, তাহলে রাফ হোল করতে পারো, তাহলে রাফ হোল করতে পারো। আবার দেখা গেলো সিডি থাকবে না, তাহলে ব্রেক করতে পারো। ঠিক আছে, আচ্ছা। এইরকম তোমাকে, কিন্তু প্রথম কাজ হবে ওভার সাইজ হোল হবে, প্রথম হচ্ছে আচ্ছা। ওভার সাইজ হবে। ওকে, হ্যাঁ স্যার। চলো। কারণ আমি ফট করে হঠাৎ মনে হলো আমি 4 নম্বরটাকে পড়লাম না কেন। আচ্ছা চলে এসো 10 তো ছবি দিয়ে কোশ্চেন চলে এসছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এলিমেন্ট মার্কড অ্যাজ এক্স। আচ্ছা তোমাদের থ্রেড পড়ানো হয়েছে, থ্রেড, না স্যার। থ্রেডে, ওকে ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো থ্রেডের এই যে পার্টসগুলোর ভেতরে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আগে আমি নালে এইখানে একটু বলে দিচ্ছি, তারপরে আমরা দেখে নেব। এখানে যেহেতু ছবিটা ভালো করে দেওয়া আছে, আর একটু নালে আমি জুম করে নিচ্ছি, জুম করে তোমাদের এই ছবিটাকে ভালো করে একটু স্ক্রিনশট করে নেবে বুঝিয়ে দেওয়ার পরে, ঠিক আছে। ওকে, দেখো এখানে ফার্স্ট চলে এসো। এটা একটা থ্রেড, এটা একটা থ্রেড, এইটা একটা স্যাপ্ট, এটা একটা স্যাপ্ট। এই স্যাপ্টের ওপর আমরা কি করেছি, পরিষ্কার কথা প্যাচ তৈরি করেছি, প্যাচ। ওকে, তো এই প্যাচ তৈরি করাটাকে বলা হচ্ছে, আমরা টেকনিক্যালি বলি আমরা এটাকে থ্রেড। তো এটা আউটারনেল থ্রেড, পরিষ্কার কথা এটা একটা আউটারনেল থ্রেড, মানে আউটারে আছে, আউটারনেল থ্রেড। অর্থাৎ এটিকে আমরা আউটারনেল থ্রেড যখন বলবো, একে আমরা বলতে পারি বোল্ট, বোল্ট প্রিপারেশন। ওকে, তো এই প্যাচগুলো যে দেখো, প্যাচগুলো ভালো করে দেখো তো, এর এই একটা পয়েন্ট, এর এই একটা পয়েন্ট প্রপারলি কিন্তু সোজাসুজি নেই, প্রপারলি সোজাসুজি নেই। এটা একটা হেলানো অ্যাঙ্গেলেই তৈরি করা হয়েছে, তাই না। এবং দেখো এই যে বিটগুলোকে, এই বিটগুলোকে তৈরি করা হয়েছে, এটাকে হেলে হেলে আছে বলে দেখাচ্ছে। তো তো আমরা হ্যাঁ। সেই সব পার্টসগুলোকে একটু জেনে নিতে হবে। ফার্স্ট প্রথম হচ্ছে নিচে দেখো, নিচে এই একটা লাইনকে যোগ করলে, একজনের মাইক্রোফোনটা অফ করবে, হ্যাঁ, এটাকে একটা যোগ করলে এই যে অঞ্চলটা ভালো করে বুঝবে, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা একদম সলিড, এই অঞ্চলটা হচ্ছে একদম সলিড। ঠিক আছে, আউটারনেল থ্রেডের ক্ষেত্রে আলোচনা করছি বারবার, আউটারনেল থ্রেডের ক্ষেত্রে। তাই একে কিন্তু বলা হচ্ছে মাইনর ডায়ামিটার, সলিড অংশটা। এবং উপরের যে অংশটা আছে, উপরের অংশটা দেখো, উপরে প্যাচের উপরের অংশটা, এইটাকে বলা হচ্ছে মেজর ডায়ামিটার, মেজর ডায়ামিটার। ওকে, মেজর ডায়া, এটাকে বলছি মাইনর ডায়া, মানে যেটা পুরোপুরি সলিড আছে ভেতরে। আর এই মাইনর ডায়া এবং মেজর ডায়ার ভেতরের অংশ, মানে এই অঞ্চল আর এই অঞ্চলের ভেতরে এইরকম এরকম কিছু হয়ে আছে। তাহলে একটা প্রান্ত উঠে আছে, একটা প্রান্ত নিচে আছে। তাহলে এই যে উঠে আছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, তাহলে এইগুলো ওঠা নামাকে কি কিছু নামটাম আছে না? হ্যাঁ আছে। কি না, এই যে নিচের যে অংশটা ভালো করে দেখো, নিচে এইগুলোকে বলা হচ্ছে রুট। কি বলা হচ্ছে? রুট বা মূল। আর এই ওপরের টপ অংশ দেখো, দুদিকে দুটো টপ এরকম পরপর দেখো, এই একটা টপ, এই একটা টপ, এই একটা টপ, এই একটা, এই যে টপগুলো, টপ অংশ, এটা বটম অংশ, এটাকে বলা হয় বটম, আর এটাকে বলা হয় টপ। তো এই টপ অংশকে আমরা বলছি কি ক্রেস্ট, সিআরইএস্ট, ক্রেস্ট, বা একে আমরা বাংলায় বলছি চূড়া। কি বলছি? চূড়া। ঠিক আছে, তাহলে এটা একটা অঞ্চল, এটাকে আমরা তাহলে কি বললাম? ক্রেস্ট। এই ভেতরের অংশটাকে কি বলছি? রুট। মনে থাকবে, নিচেও সেম, এটাকে বলবো তাহলে কি বলো? এইটাকে ভেতরেরটাকে রুট, উপরেরটাকে ক্রেস্ট। গুড। এইবারে প্রশ্ন হলো, স্যার একটা ক্রেস্ট থেকে আর একটা ক্রেস্টের ভিতরে একটা দূরত্ব, বারবার দেখো তো তার পরের ক্রেস্টের দূরত্ব, এগুলো সব সমান না? তারপরের ক্রেস্টের দূরত্ব এগুলো সমান না? তুমি উল্টো দিকে দেখো, এই যে রুট, এই যে রুট, এদের ভিতরে দূরত্ব, আবার পরের রুট, এদের ভিতরে দূরত্ব, আবার পরের রুট, এদের ভিতরে দূরত্ব, মধ্যা ব্যাপার ক্রেস্ট টু ক্রেস্ট বা রুট টু রুট, এই দূরত্বটা, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি সমান? এই ডিস্টেন্সটা কি সমান?
কথাটা বুঝতে পেরেছো নাকি? তো এই ডিস্টেন্সটাকে, এই পার্টিকুলার এই ডিস্টেন্সটাকে, মানে কি এই উঁচু থেকে এই উঁচু, এই ডিস্টেন্সটাকে আমরা একটা খুব সুন্দর নাম বলছি পিচ। কি বলা আছে? পিচ। মনে আছে? তাহলে পিচ কি? পিচ হলো একটা থ্রেডের ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্স বা রুট টু রুট ডিস্টেন্স। বুঝতে পারলে? রুট টু রুট ডিস্টেন্স বা ক্রেস্ট টু ক্রেস্ট ডিস্টেন্স হলো। এটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? এতটুকু আলোচনা যতগুলো বলেছি ততগুলো বোঝা গেছে? ক্রেস্ট কি, হ্যাঁ রুট কি, পিচ কি, মাইনর ডায়া কি, মেজর ডায়া কি, বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড। স্ক্রিনশট নিয়ে নাও, এটাকে মুছে আবার বাকিটা আলোচনা করছি। স্ক্রিনশট নেওয়া হয়েছে? নিয়েছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট দেখো, ভালো করে বুঝবে। তাহলে এইখানে এই এই যে এটা যদি ক্রেস্ট হয়, এটা যদি রুট হয়, তাহলে এদের ভিতরে একটা দেওয়াল আছে না, হেলানো দেওয়াল আছে? হ্যাঁ তা একে কি হ্যাঁ বলবো? একে বলবো ফ্ল্যাঙ্ক। একে বলবো ফ্ল্যাঙ্ক। হয়েছে? তাহলে স্যার এ সাইডে কি বলবো? এ সাইডটাকে না, এটাও ফ্ল্যাঙ্ক, এটাকেও ফ্ল্যাঙ্ক বলে। তাহলে দেখো এই যে ক্রেস্ট, এই রুট, এই ক্রেস্ট, এটা সি, এটা সি, এটা রুট। তো এদের ভিতরে জয়েন্ট পয়েন্টকে আমরা কি বলছি? জয়েন্ট যখন করে দিচ্ছি এই পয়েন্টটাকে বলছি ফ্ল্যাঙ্ক, এইটাকে ফ্ল্যাঙ্ক। আচ্ছা, ফ্ল্যাঙ্ক করে দেওয়ার পর এটা কি একটা অ্যাঙ্গেল তৈরি করলো? এটা কি একটা অ্যাঙ্গেল তৈরি করলো? তাহলে একে বলছি আমরা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। একে বলছি আমরা ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? এই ফ্ল্যাঙ্ক অ্যাঙ্গেলের ওপরে ভিত্তি করেই আমরা থ্রেডের বিভিন্ন রূপ জানতে পারবো বা বিভিন্ন টাইপ অফ থ্রেড জানতে পারবো। যেমন কি আমরা যদি তোমাদের জানা হয়ে থাকে ভালো, নাহলে আমি বলে দিচ্ছি। দেখো বিএসডব্লিউ, বিএসপি, হ্যাঁ, বিএসএফ, হ্যাঁ, এইগুলো 55 ডিগ্রি থাকে। এগুলো কত ডিগ্রি থাকে? 55 ডিগ্রি। মানে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? আচ্ছা, নর্মাল যে মেট্রিক থ্রেড, নর্মাল মেট্রিক থ্রেড, এদের কত থাকবে? 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করেও মোটামুটি এগুলো পার্থক্য করা হয়েছে। তো আমি পরে নালে ক্লাসে থ্রেডটা নিয়েই আগে আলোচনা করে দেবো, ঠিক আছে? তার কারণ থ্রেড খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের। থ্রেড না জানলে কিন্তু খুবই খুবই অসুবিধা। কি বললাম বুঝতে পেরেছো? তো এই কোশ্চেনটার জন্য মোটামুটি আমরা যেটুকু জিনিস চিনলাম, যেটুকু জিনিস জানলাম, তার ভেতরে কিন্তু কোশ্চেন আছে, আমরা পারতে পারি। এবারে দেখি কি কোশ্চেন আছে। এবারে চলে আসি, কোশ্চেনটা কি না, এক্স কে চিহ্নিতকরণ করো। কোথায় এক্স? দেখো এই যে এক্স। কি আছে বলছে? এই যে জায়গা আর এই যে জায়গা, এদের ভিতরে একটা দূরত্ব আছে, ডিস্টেন্স আছে, তাকে কি বলে বলো। এবারে বুঝতে পারলে? মানে কোশ্চেনটা বোঝা গেল? হ্যাঁ স্যার। পিচ। এই দেখো, জানা থাকলে উত্তর চলে আসছে না? জানা থাকলে আমাদের উত্তর বলতে সুবিধা হচ্ছে না? তাহলে এটাকে আমরা বলবো পিচ। ঠিক আছে? আচ্ছা, লিড বলবো। লিডটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টার্টিং অফ দ্য থ্রেড, মানে একটা পাক ঘুরলে, যদি একটা থ্রেডে একটা পাক ঘোরা হয়, কতটা ডিস্টেন্স মুভ করছে, তাকে লিড বলে। তো এটা আমরা একটু নেক্সট ক্লাসে অতি অবশ্যই, মানে আগামীকাল আমরা এটা কিন্তু থ্রেড নিয়েই আলোচনা করে দেবো আগে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক, তো যদি জানা হয়নি যখন, কালকে আমরা আলোচনা করব থ্রেড। পুরো টোটাল হোল ক্লাসটা হবে থ্রেড। তো ফ্ল্যাঙ্ক জেনে গেছি, লিড জেনে গেছি, রুটও জেনে গেছি, পিচ। তো আমাদের এখানে কোশ্চেনে উত্তর হচ্ছে পিচ। ওকে, বোঝা গেল নাকি? হ্যাঁ স্যার। অসুবিধা নেই? কি আলোচনা করতে ভাল লাগছে না আজকে অসুবিধা বোধ হচ্ছে? না স্যার, ভালো লাগে। বাকিদের হ্যাঁ স্যার। চলো 11 দেখি, আজকে 15 অবধি করবো। হ্যাঁ, আমি বললাম না, আলোচনা করতে গেলে আমাদের একটু সমস্যা হয়। আলোচনা করতে গেলে কি বলতো, টাইম লাগে একটু। যেহেতু আগামী
কয়েকটা দিন পরে আমরা প্রায় একটা ভালো ছুটি পাবো, ওই ছুটিতে র্যাপিডলি আমরা এই কোশ্চেন ব্যাংক আলোচনা করব। মে মাসে টোটালি কোশ্চেন, তাহলে প্রত্যেক দিন আমরা যদি 15-20টা 30টা করে কোশ্চেন আমরা রেডি করতে পারি, তাহলে সেটা কিন্তু দুর্দান্ত ব্যাপার হবে। কোশ্চেন ব্যাংক রিভিশনও হবে, কোশ্চেন আলোচনাও হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সবটা কোশ্চেন আলোচনা করলে থিওরি আলোচনা হয়ে যাবে। কি বললাম, বুঝতে পেরেছিস কি? ঠিক না? হ্যাঁ স্যার। চলো নেক্সট বলছে 11 নম্বর বলছে হোয়াট এ রিপ্রেজেন্ট অফ গ্রাইন্ডিং হুইল। জানি না তোমাদের গ্রাইন্ডিং হুইল অ্যাকচুয়ালি দেখানো হয়েছে কিনা বা বোঝানো হয়েছে কিনা। 30A46H84 8V এটাকে কি বোঝানো হয়েছে? আচ্ছা চলো, গ্রাইন্ডিং হুইলটাকে আমাদেরকে যদি গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশান বুঝতে হয়, ভালো করে বুঝবে গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশান, তাহলে কিন্তু আমাদের এইটা জানতে হবে। গ্রাইন্ডিং হুইলের স্পেসিফিকেশান জানতে গেলে এটা জানতে হবে। তো এখানে এই যে এ কথাটা যে এসছে, এই এটা অ্যাকচুয়ালি কি, মানে এখানে এই একটা নাম্বার দেওয়া আছে দেখো, 32A46H8V। এরা একজন এক একটা জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। আমি এটা পরের দিন পারলে একটু মানে আজকে যদি এটাতে ঢুকে যাই তাহলে অনেকটা টাইম লাগবে। মেন কথাটা হচ্ছে এখানে। তো গ্রাইন্ডিং হুইল তৈরি হয়, ভালো করে বোঝো, গ্রাইন্ডিং হুইল তৈরি হয় বিভিন্ন অ্যাব্রেসিভ দিয়ে, মানে ছোট ছোট নুড়ি পাথর দিয়ে তাকে আঠা দিয়ে ওইটাকে তৈরি করা হয়। তো ঠিক আছে, তো এই যে নুড়িগুলোর টাইপ, নুড়িকে বলা হয় অ্যাব্রেসিভ। কথাটা ভালো করে বুঝবে, নুড়িকে বলা হয় অ্যাব্রেসিভ। কথাটা বুঝতে পারছো কি না? বুঝতে পারছো না? নুড়িগুলোকে কি বলা হয়? অ্যাব্রেসিভ। আচ্ছা, নুড়িগুলোর সাইজকে বলা হয় গ্রেন সাইজ। মনে থাকবে, নুড়িগুলোর সাইজকে বলা হয় গ্রেন সাইজ। ঠিক আছে, এইবারে এ যত ছোট হবে তার গ্রেন সাইজ তত ছোট হবে। আর এগুলোকে যে আঠা দিয়ে জোড়া হবে, আঠা দিয়ে, এইটুকু আগে আপাতত বোঝো, তাকে বলি আমরা বন্ড। তাকে বলি আমরা বন্ড। তো এইখানে এই যে নাম্বার, এটা একটা, এটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এগুলো প্রত্যেকটা এক একটা ইতিহাসকে বর্ণনা করে, এক একটা ইতিহাসকে বর্ণনা করে। তো সবগুলো তো আমাকে জানতেই হবে, মাস্ট বি জানতে হবে। তো এখানে আমি কোশ্চেনে যেটা দেওয়া আছে সেইটা একটু বলে যাচ্ছি। এই যে এ যে ফর্মটা দেওয়া আছে, এ মিনস এখানে অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভের টাইপটা বোঝানোর ক্ষেত্রে এই এটাকে বোঝানো হয়েছে, অ্যাব্রেসিভের টাইপ। ঠিক আছে, অ্যাব্রেসিভের টাইপ, এ ফর অক্সাইড। তো এটা এই জিনিসটা দিয়ে যে তৈরি হয়েছে এইটা বোঝানোর জন্য আমরা এটাকে কোশ্চেনটাকে সেট করেছি। এই কোশ্চেনে এ क्या दर्शाता है না, অ্যাব্রেসিভ অফ টাইপকে, অ্যাব্রেসিভের টাইপটাকে বোঝাচ্ছি। 32 গ্রেন মানে 46 গ্রেন সাইজ। এইচ কতটা সে বন্ডটা হার্ড আছে না আছে, এটা বন্ডের এটা, এগুলো সব আমরা একটু পড়বো। গ্রেন সাইজ এটা, ঠিক আছে, এগুলো পরে দেখে নেবো নাকি, না এখন আলোচনা করলে কিন্তু হবে না শেষ। ঠিক তো নাকি? আচ্ছা, পরে দেখে নেবো। হ্যাঁ, ওটা আমাকে একটু বুঝতে হবে, একটা 10-15 মিনিটের ব্যাপার আছে, একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, 12 নম্বরে চলে এসো। 12 নম্বর বলছে হোয়াট ইজ টু বি ডান আফটার ড্রেসিং দ্য গ্রাইন্ডিং হুইল টু রান কনসেন্ট্রিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টোটালি কিন্তু গ্রাইন্ডিং থেকে প্রশ্ন আসছে। এবার গ্রাইন্ডিং মোটামুটি একটা খুব ভালো একটা অপারেশন। তো গ্রাইন্ডিংয়ে আমরা গ্রাইন্ডিং হুইল যখন আর কাজ করতে পারে না, গ্রাইন্ডিং হুইল আর কাটছে না, তখন আমরা ড্রেসিং করি। ড্রেসিং করার পর, এখানে প্রশ্নটা হচ্ছে ড্রেসিংটা করার পর কোসেন্ট্রিক করতে গেলে, কনসেন্ট্রিক করতে হয়, তো সেই কনসেন্ট্রিক করতে গেলে আমাদের কি করা প্রয়োজন। তো এটাও একটা এক একটা অপারেশন, এক একটা অপারেশন, মানে ট্রুইং একটা অপারেশন, গ্লেজিং একটা অপারেশন, লোডিং একটা অপারেশন, ড্রেসিং একটা অপারেশন। কতটা বুঝতে পেরেছো? তো অপশানে একটা জিনিস তোমরা বুঝতেই পেরেছো, এখানে আমি ড্রেসিং কমপ্লিট করছি, আফটার ড্রেসিং প্রশ্নটা এসছে, আফটার ড্রেসিং। তাহলে ড্রেসিংয়ের পরে কি আবার ড্রেসিং করব আমরা? ড্রেসিংয়ের পরে কি আর ড্রেসিং করব আমরা?
তো না স্যার। ড্রেসিং, তাহলে অপশন ডিটা আগে থেকে কেটে চলে গেল। এখন এই অপশনগুলো তোমাকে বুঝতে হবে, বুঝলে তার উত্তর দিতে পারো বা দিতে পারবেও তোমরা। তো এটাও আমি আলোচনা, নালে আর একটা দিন আমরা আলোচনা করে নেবো গ্রাইন্ডিং হুইল। মনে করে করে যে যে টপিকগুলো বলছি, কালকে হবে অবশ্যই আমরা থ্রেড, পরের ক্লাসটাতে অবশ্যই গ্রাইন্ডিং হুইল, মানে যেটা আসছে তাকে আমরা আগে সলিউশন করে নেবো থিওরিতে। তো এটা হবে অ্যাকচুয়ালি ট্রুইং, ড্রেসিংয়ের পরে আমরা করব কি ট্রুইং, মনে থাকবে। ড্রেসিংয়ের পরে কি করা হবে? ট্রুইং। ট্রুইং। গুড। চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি, আমরা আর দুটো করব। 13 নম্বর কোশ্চেনে চলে আসো। 13 নম্বর কোশ্চেনে কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অবটেনিং ফ্রম ব্লাস্ট ফার্নেস। অবটেনিং ফর ব্লাস্ট ফার্নেস, আচ্ছা এটা কি আলোচনা তো দু একদিন আগে হয়েছে। প্রোডাক্ট অবটেন, ব্লাস্ট ফার্নেস থেকে কি পাই? তো পিগ আয়রন। একদম, মানে এটা এবার দেখো পড়া হলো, তাই আমাদের বুঝতে সুবিধা হলো, তাই আমরা উত্তর বলে দিতে পারলাম। তাহলে পিগ আয়রন পেয়ে গেছি। চলো গুড। 14 নম্বর, হুইচ মেটাল ইজ ইউজ টু ম্যানুফ্যাকচার ম্যাগনেটস, বল বিয়ারিং, কাটিং টুল। অ্যাকচুয়ালি মেটাল থেকে এসছে, ম্যানুফ্যাকচার করব কি না, ম্যাগনেট ম্যানুফ্যাকচারিং করব, বল বিয়ারিং ম্যানুফ্যাকচারিং করব, কাটিং টুল ম্যানুফ্যাকচারিং করব। তো এখানে অপশানগুলো অ্যাকচুয়ালি এখানে একটা আছে কোবাল্ট, ভালো করে বুঝবে। কোবাল্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। তার সঙ্গে সঙ্গে বাকি অপশানগুলো কি আছে না, বাকি অপশানগুলো আছে ক্যাডমিয়াম, ভ্যানাডিয়াম, মলিবডেনাম। আচ্ছা চুম্বক তৈরি হয়, চুম্বক তৈরি হয় চৌম্বক পদার্থ দিয়ে, তাই না? তাই না? হ্যাঁ না না? তো আমরা হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি এখানে যে অপশানগুলো দেখলাম তার সঙ্গে সঙ্গে আমরা কোবাল্ট আগে বলে দেবো। কোবাল্ট আগে অ্যান্সারটা হবে, এটা আমরা বলে দিতে পারি। চলো 15 নম্বর, আজকে এর লাস্ট কোশ্চেন আমরা দেখি। লাস্ট কোশ্চেন কি আছে? হাউ মাচ কপার কন্টেন্ট ইন পাইরাইটাইস ওর। আচ্ছা এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তথ্য আমরা বলে দিই কি, পাইরাইটিস। পাইরাইটিস হলো এই যে কপার বলছি না, কপার মানে কি, কপার মানে কি তামা, তামার আকরিক। তামার আকরিকের নাম যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে কি হবে? তামার আকরিকের নাম তাহলে কি হবে? পাইরাইটিস। ঠিক আছে? তো পাইরাইটিস ওরে কত পার্সেন্ট কপার থাকে, প্রশ্নটা এটা। পাইরাইটিস ওরে মানে পাইরাইটিস যে আকরিক যে তামা, সেই তামাতে তামার পরিমাণ কত থাকে, এটা আমাদের এটা আমাদের প্রশ্ন। তো এইটা আমরা আটকে গেছি, কিন্তু আমরা কত দূর অবধি লাস্ট করেছিলাম মেটালে? মেটালে আমরা লাস্ট করেছি কত? রড আয়রন এবং স্টিল, এবং স্টিল। তো স্টিলের পরেই আছে এইগুলো। তো ওটাও একদিন আমরা আলোচনা করে দিতেই পারি। তো এখানে যে অ্যান্সারটা আছে 32, এবং সবচেয়ে বেশি পরিমাণেও পাওয়া যায়। তো কোশ্চেন আজকে এত দূর অবধি রাখলাম। হ্যাঁ বলো। 14 নম্বর এটা কি হবে? বললাম তো কোবাল্ট, আচ্ছা ওটা কোবাল্ট বলে দিলাম, ঠিক আছে না? তো এতদূর 15টা কোশ্চেন হলো। 15টা কোশ্চেন আলোচনা করতে তোমাদের কেমন লাগলো? ভালো স্যার। হ্যাঁ, নতুন বলতে থ্রেডের মোটামুটি একটু জ্ঞান হলো নাকি থ্রেড সম্পর্কে? আচ্ছা আগামী কালকে থ্রেড নিয়েই আমি আলোচনা করে দেবো, পুরো একদম হোল থ্রেড সম্পর্কে যা কিছু তথ্য আছে সেটা আমরা আগামীকাল আমরা কিন্তু অবশ্যই করে দেবো ওটা। কারণ হচ্ছে এবার একটা জিনিস তো বুঝতে পারছো যে আমরা যখন কি করছি না, কোশ্চেন আলোচনা করছি, তখনই কিন্তু সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসাবে অবশ্যই কিন্তু প্রয়োজন কি থিওরিটা। থিওরি না জানলে কোশ্চেন আলোচনা করাটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছে। যত থিওরি জানবে কোশ্চেন আলোচনা করাটা ততটা ইজি হবে, এবং সেখানে আরও ভালো ভালো জিনিস আমরা সহজে বলতে পারবো। যত তুমি মুখ থেকে বা মন থেকে বলতে বা ভাবতে পারবে, তত কিন্তু এই আলোচনার সাফল্য আসবে। কি করলাম বুঝতে পেরেছো? তাহলে আগামী কালকের ক্লাসে দেখা হবে নাকি? হ্যাঁ স্যার।